তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিও অনেক দিন পর আসছে। তো আজকে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার, আর এই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার বিখ্যাত কারণ কেননা আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম যে মেলা তা বসে থাকে এই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মহিষা গ্রামের সেই মনসা মেলা, যার ভিডিও, যার নাম, যার সুখ্যাতি, মায়ের যে কাহিনী তা ছড়িয়ে পড়েছে দিক দিগন্ত এবং দূরান্ত পর্যন্ত। আজকের ভিডিওতে থাকছে মায়ের এবছর 2025 সালে বাংলা 1431 বোধ হয় 1431 এই সালের আজকের এবছরের যে মায়ের পুজোর মেলা এবং সেখানকার ব্যবস্থাপনা, কেমনভাবে পুজো দেবে, গাড়িতে এলে কিভাবে গাড়ি কোথায় রাখবে এবং যাওয়ার সময় কিভাবে যাবে, ওখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, পুজোর যে বিভিন্ন ধরনের কুপন সেগুলো থেকে আরম্ভ করে তোমরা এখানে এলে কি কি জিনিস কিনবে এবং কি কি জিনিস সস্তায় পাবে এবং মায়ের এখানে দর্শন করতে এসে মাকে কখন কিরকম টাইমে পুজো দিতে পারবে, কেমনভাবে পুজো দিতে পারবে এবং ভালোভাবে কোন সময়টায় পুজো দিতে পারবে, সমস্তটা থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। ঘড়ির কাঁটায় তখন সময় বাজে হয়তো সবে 5টা। তখন আমরা রওনা দিয়েছিলাম মায়ের মন্দিরের দিকে। এত ভোরে যাওয়ার কারণ কি সেটা একটু পরে গিয়েই বুঝতে পারবে। এই যে রাস্তা বরাবর দেখতে পাচ্ছ নীল লাল আলো টিমটিম করছে, এরাও কিন্তু যাচ্ছে সেই মায়ের মন্দিরের দিকেই পুজোর উদ্দেশ্যে। আমি আগামীকাল রাত্রে দাদার বাড়ি লছমাপুরে ছিলাম, তাই সেই গ্রামেরই মেঠোপথ রাস্তা ধরেই যাচ্ছি মন্দিরের দিকে। এই রাস্তাতেই কিন্তু মানুষের ভিড় বেশি হয়। রেল লাইন ক্রস করে পৌঁছে গেছি মন্দিরের ঠিক সামনে। মহিষা গোড়গেড়া বা মাদপুর মনসা মেলা নামে বিখ্যাত এই মেলার এত ভোরে আসার কারণ এটাই। দেখতে পাচ্ছ ভোর প্রায় 5:30 থেকে 6টা বাজে এখন, কিন্তু মানুষের ভিড় এখনই প্রায় হাজারো হাজারো মানুষ। মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রয়োজন মিষ্টান্ন এবং ফুল। তার পুরো বন্দোবস্ত থাকে পুরো মেলার এই প্রথম অংশে এবং বিভিন্ন জায়গাতে যেখানে কেজি দরে মিষ্টান্ন পাওয়া যায়। এত ভোরে আসার কারণটা হচ্ছে এই, আগামীকাল রাত্রে আমি ছিলাম, তাই সেই আগামীকালের ভিডিও কিছু দেখেনি। রাত্রি তখন 9টা। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে কিন্তু ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে সকালে পুজো দেওয়ার জন্য। এটা মন্দিরের ঠিক পূর্ব দক্ষিণ দিকের অংশ। তো দেখালাম এইভাবে কিন্তু খোলা ছাদের নিচে গোটা বছরই মা যেমন থেকে থাকে, আজকের দিনে উপরের একটা কাপড়ের বেষ্টন এভাবে দেয়া হয়। আর এবছর 2025-এর জন্য যে মনসা মায়ের পূজা, তার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে এইভাবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাতে কাল ঠিক ভোর 5:30টার সময় মা কিন্তু এখানে এসে প্রতিষ্ঠিত হবেন এবং কালকের দিনের যে মানুষের ভিড় তা কিন্তু দেখার মতো। তো তার জন্য প্রথমের যে ব্যবস্থা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু ব্যারিকেডের মাধ্যমে পুরুষ মহিলা এবং আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে যে মানুষেরা এসে থাকেন ওনারা কিন্তু ইতিমধ্যেই এসে কোথাও কোনো রকমভাবে মাথার ঠাঁই পাওয়ার মতন ব্যবস্থা করে ওনারা কিন্তু এখন থেকেই যে অপেক্ষা তা কিন্তু করছে ভোর হওয়া, তারপরে আরম্ভ হবে সেই ভোরের যে পুজো সেটি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যে ছাগবলির লাইন, যেটা রাত্রিবেলায় আমি দেখেছিলাম। এই হচ্ছে বিষয়, যেখানটাতে ছাগবলি দেওয়ার জন্য এই মুহূর্তে থেকে দেখতে পাচ্ছ সকালে কিন্তু লাইন দিয়েছে। এগুলো পুরোটা ছাগবলি দেওয়ার যে লাইন, এই মুহূর্তে লাইনে সবাই দাঁড়িয়েছে। এই যে পুরো বাঁশের ব্যারিকেড দেওয়া আছে, কেউ উপরে কেউ নিচে, এইভাবেই কিন্তু এই অংশটাতে ছাগবলি হবে, তার জন্য সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। লাইনটার যদি একটু হদিস দেখায়, আমি প্রায় তোমার যে ছাউনিটা দেখো, ছাউনিটা থেকে কত দূরটা আসি, এত দূর পর্যন্ত কিন্তু লাইন রয়েছে। আর
মায়ের যে আগমন, যে পূর্ণরূপে মাতৃপ্রতিমায় এসে থাকে সকালবেলায় ভোর 5:30টার সময়, সেই মায়ের আগমন কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং সকলেই কিন্তু চেষ্টা করছে সেই মায়ের আগমনকে মুঠোফোনের মধ্যে ক্যামেরাবন্দি করতে। এই মুহূর্তে যে দৃশ্যের সাক্ষী আপনারা থাকছেন, সম্পূর্ণরূপে মাতৃপ্রতিমাকে যে ব্রাহ্মণের বাড়ি থেকে এনে মাকে মন্দিরের অন্দরস্থলে যে বেদি রয়েছে, যেখানে 362 দিন পুজো হয়, যেখানে সকল মানুষেরা নিজের হাতে মাকে পুজো করেন, সেই পদ্ম পাতার স্থানে নিয়ে গিয়ে মাকে আজকে প্রতিষ্ঠিত করা হবে বা বসিয়ে সেখানটাতে 3টে দিন মায়ের পুজো অর্চনা হবে। তার জন্য যে বেদি রয়েছে সেই বেদিটি পরিবেষ্টন করে মাকে তার স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ সামনের দিকে অনেকজন পুরোহিতেরা কলসে করে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে এবং এখানকার সমস্ত কমিটিবৃন্দরা মাকে তাদের কাঁধে করে এই রকম পালকিতে বয়ে নিয়ে চলেছে মায়ের যে স্থান সেইখানটাতে। এই যে মহৎ দৃশ্য, সেটা দেখার জন্য কিন্তু মানুষ আগের দিন থেকে লাইন দিয়ে এখানে আসে, রাত্রে থেকে কিন্তু অপেক্ষা করে এই দৃশ্য নিজের চোখে সাক্ষী থাকবার জন্য। দূর থেকে হলেও আমি কিছুটা চেষ্টা করছি তোমাদেরকে মায়ের কিছুটা হলেও দর্শন করানোর, কারণ ভিড় এতটা পরিমাণ থেকে থাকে, সামনে থেকে গিয়ে দেখানো তো অসম্ভব। তাও চেষ্টা করছি আমার ফোনের মাধ্যমে যতটা জুম করে আমি তোমাদের এই দৃশ্য তোমাদের সামনে রাখতে পারি। এই মুহূর্তে মায়ের যে আরতি দেখতে পাচ্ছ তোমরা, এই আরতির পরেই কিন্তু সর্বসাধারণের জন্য যে মিষ্টান্ন যে পূজাবিধি হয়, মানে সকল সাধারণ পাবলিকেরা যে পুজো মায়ের জন্য আনেন, সেটা কিন্তু গ্রহণ করা হয়। খোল করতাল সাথে বিভিন্ন ঘণ্টা কাসর বাদ্যির মাধ্যমে মায়ের এই যে আরতি তা কিন্তু সম্পন্ন। তো সবার প্রথমে বলে দিই তোমাদেরকে যে কোন টাইমটা এলে তোমরা ভালোভাবে মায়ের পুজো দিতে পারবে। তো পুজো দেওয়ার জন্য তোমরা সকলে আসে দূর দূরান্ত থেকে, যারা ছাগ বলি দেয়, পাঁঠা বলি দিয়ে থাকে, বা সকালবেলায় মাকে যখন মানে মায়ের সম্পূর্ণ রূপ এখানে মহিষা গ্রামের যে সম্পূর্ণ রূপ পুরোহিতের যে মায়ের সম্পূর্ণ মূর্তি, তা কিন্তু ঠিক ভোর 5টা থেকে 5:30টার মধ্যে মন্দির প্রদক্ষিণ করে কিন্তু এখানে মন্দিরে প্রতিস্থাপন করা হয়। তারপরেই কিন্তু সমস্ত যে পুজো মানে সর্বসাধারণরা যে পুজো আনে তা সেই পুজোর ডালা কিন্তু গ্রহণ করা হয়। তো তার জন্য কিন্তু লাইন ভোর মানে আগের দিন থেকে পড়ে যায়, মানে বলির জন্য যে লাইন সেটা আগের দিন রাত্রিবেলা থেকেই তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, বা এই ভিডিওতেও আমি দেখিয়ে দেবো। আমি তখন গিয়েছিলাম রাত্রি, তখন 9টা বাজে, আগের দিন, ওই দিন বলছি না, তার আগের দিন 9টা, তখন থেকে কিন্তু পাঁঠাবলির লাইন থাকে এবং যে ছাউনি করা থাকে সেখানেও কিন্তু অনেকে এসে যে পুজো দেওয়ার যে জায়গাটা সেখানটাতে লাইন দিয়ে থাকে। তো সকলকে বলবো, না করলেও তোমরা যদি ওই 4টা থেকে 4:30টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারো, তাহলে কিন্তু মায়ের যে দর্শন তা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। কারণ মাকে পুরো মন্দির প্রদক্ষিণ করে তারপরেই কিন্তু যে মূল বেদি, যে পদ্ম ফুলের যে পত্র রয়েছে সেখানে কিন্তু প্রতিস্থাপন করা হয়। এবং যে বলির আগের যে সমস্ত প্রথাগুলো হয়ে থাকে, যে জল এনে থাকে অনেকজন পুরোহিত মিলে, তারপর সেই জলে মাকে অভিষেক করা হয়, তারপরে বলির জন্য যে খড়গদান, সে সমস্ত কিছু কিন্তু এই ভোরবেলায় এলেই তোমরা দেখতে পাবে। এই মুহূর্তে আপনাদেরকে যতটা সাধ্য আমি চেষ্টা করে দেখাচ্ছি মহিষা গ্রামের গোটগেড়া জগপুর বা মাদপুর মনসা মেলা পরিচিত যে নামে মায়ের সম্পূর্ণরূপ স্বর্ণালঙ্কারে ভূষিতা মায়ের কিছুটা দর্শন। সময় এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 6:30। ইতিমধ্যে মায়ের আরতির পর পুজো নেওয়া কিন্তু আরম্ভ হয়ে গেছে। খানিক আধ ঘন্টার মধ্যে এখানটাতে যে আমি দাঁড়িয়ে রয়েছি এখন মন্দিরের ঠিক দক্ষিণ দিকে, তো এখন এখানটাতে ভিড় দেখতে পাচ্ছ। মানুষ ডালিতে সাজিয়ে মিষ্টান্ন এবং পুষ্প দ্রব্যাদি এবং কেউ বা তাদের মানসিকের বিভিন্ন ঠাকুর মায়ের যে প্রতিমা তা কিন্তু এখানটাতে দিয়ে থাকে। এবারে বলি যে মন্দিরের ভেতরকার ব্যবস্থাপনা কেমন।
ব্যবস্থাপনা বলতে আসার লছমাপুরের দুটো পথ রয়েছে। একটা তোমরা মাদপুর থেকে বা জকপুর দুটো স্টেশনে নেমে কিন্তু আজকের জন্য ভুটভুটি গাড়ি থেকে থাকে অন্য সময়ের জন্য, কিন্তু আজকের জন্য হয়তো চলে না বা চলে, আমার উপাসটাতে এখনও যাওয়া হয়নি। কিন্তু অনেকেই কিন্তু গাড়ি বা হাঁটা পথ বেশি দূর না, মোটামুটি 1 কিলোমিটার মতন বা মাদপুর জকপুর একটু ডিস্টেন্স রয়েছে, এর মধ্যে কিন্তু মধ্যস্থলে পড়ে, যেহেতু মাদপুর এবং জকপুর দুই স্টেশনের মধ্যবর্তী স্থলে মহিষা গ্রামে এই পুজোটি হয়ে থাকে। আরেকটা যারা বাই ন্যাশনাল হাইওয়ে হয়ে আসছো তারা কৃষ্ণনগর হয়ে একটা আর একটা লছমাপুর, এই দুটো রাস্তা কিন্তু হয়ে ভেতর দিকে ঢুকে। তো বলে রাখি, লছমাপুর হয়ে ভিতরে যদি আসো তোমরা তাহলে কিন্তু তোমরা বাইক নিয়ে আসতে পারবে। বাইকটাও তোমরা যাবে হচ্ছে তোমার ঠিক রেল যে ক্রসিংটা আছে তার আগে পর্যন্ত, কিন্তু কৃষ্ণনগর হয়ে যদি আসো তাহলে কিন্তু 4 হুইলার এবং 2 হুইলার দুটোই কিন্তু একবারে মন্দিরের সামনাসামনি তোমরা পৌঁছে যাবে। কিন্তু বলে রাখি, প্রচণ্ড পরিমাণে ক্রাউডেড হয়ে থাকে। সকাল প্রায় 8টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত যে পরিমাণ ক্রাউডেড হয়ে থাকে, কৃষ্ণনগর হয়ে যদি তোমরা গাড়ি নিয়ে ঢোকো 4 চাকা বা 2 চাকা, অনেকক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে বলছি। যেহেতু এবছর দেখলাম প্রশাসনিক ব্যবস্থা সেটা কিন্তু সুন্দরভাবে রয়েছে। একটা রেলওয়ে ক্রসিং, মানে রেলের ওপরে সমস্ত আরপিএফ আধিকারিকরা রয়েছেন, ওনারা কিন্তু যে মানুষ পারাপার করছে সেটা কিন্তু সুবন্দোবস্তভাবে করছেন, দেখছেন পুরো। এই মুহূর্তে আমি তোমাদের মায়ের যে দর্শন বেদির সেটা দেখাচ্ছি। মায়ের ঠিক মন্দিরের দক্ষিণ দিক থেকে যে উত্তরের দিকে মেন দ্বার রয়েছে, দক্ষিণ দিকের আরও একটি দ্বার, সেখানটা ঠিক মায়ের সাইডের দিকের ভিউ এটা দেখতে পাচ্ছ। সামনের দিকে যে ওই ঢিপিটা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটাতে এই যে স্থানটা দেখতে পাচ্ছ গাছগুলো, যেখানটাতে কিন্তু অনেকের যে মানসিকী প্রতিমা আছে, মা মনসার যে প্রতিমা যে দেখতে পাচ্ছ, মন্দিরের যে ব্যক্তিবর্গরা রয়েছেন ওনারা কিন্তু এখানটাতে রেখে থাকেন। তারপর চলে আসি খড়গদান। খড়গদান এই প্রক্রিয়াটি মায়ের আরতির পরে যে বলি প্রথা আমাদের বহু বছর ধরে এখানটাতে মা মনসার মন্দিরে চলে আসছে, সেই বলি প্রথার প্রথম পর্বে যেনারা বলি করবেন তাদের যে খড়গ রয়েছে সেই খড়গ পুজো এবং খড়গ দানের পরেই কিন্তু যে বলি ছেদন তা কিন্তু আরম্ভ হয়ে থাকে। আজকের দিনের জন্য এইভাবেই সাজানো হয় যে বেদিটা, সেখানে এই 3টে দিন মা যতদিন এখানে থাকে ততদিন কিন্তু পুরোহিত দ্বারাই পুজো হয়। বাকি 362টি দিন আমাদের সারা বছরই কিন্তু সকলেই জেনে থাকো শনি মঙ্গলবার এই দুটো দিনে বেশি ভিড় হয়ে থাকে, বাকি দিনগুলোতে নিজেরা এসেই সকলে পুজো দেয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ঠিক পশ্চিম পাশে, যেখানটাতে একটা কিন্তু বড় ছাউনি রয়েছে, আর এখানে থেকেই মানুষ বেশিরভাগ পুজোটা দেয়। কেননা মাথার উপরে এই প্রচণ্ডদের মধ্যে যদি ছাউনি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দিকটাতেই কিন্তু রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন, এখানটাতে স্বাস্থ্য ব্যবস্থা এবং পুজোর যে কুপন সেটাও কিন্তু এইখানটাতে এই অফিসটাতেই বড়োভাবে কাটানো। আরও বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন অফিস রয়েছে, আর এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার যে আধিকারিকরা এখানটা থেকেই কিন্তু চিকিৎসা করেন। আর এখানটা থেকেই পুজোর এবং শাড়ি দেওয়া বা মায়ের যে বিভিন্ন ধরনের মূর্তি দেওয়া তার সমস্ত কিছু কুপন কিন্তু এখান থেকেই কাটা হয়, এখান থেকেই তোমরা সংগ্রহ করতে পারবে। এই মুহূর্তে রয়েছি আমি ঠিক মায়ের যে পুণ্যপুকুর বাড়ি ঠিক সামনে। তো এই পুণ্যপুকুর থেকে যারা স্নান করে তারা এখান থেকেই কিন্তু স্নান করে তারা যারা প্রণাম সেবা খাটে বা মায়ের কাছে যারা পুজো দেয়, অনেকে রাত্রিবেলা থেকে এসে যারা অপেক্ষা করছে, সকলেই কিন্তু এই পুণ্যপুকুর থেকে স্নান করে তারপরেই কিন্তু মন্দিরের দিকে প্রবেশ করে। এই সেই পুণ্যপুকুর দেখতে পাচ্ছ, যার কিন্তু পুরো পুকুরের চারিদিকটাতে এইরকম টাইপের নল দেওয়া রয়েছে, এ পাশটাতেও রয়েছে, এ পাশটাতেও রয়েছে। আর মেন ঘাট কিন্তু এইটা, যেখানটাতে এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এই ব্যারিকেড পর্যন্ত সবার অ্যালাউ রয়েছে, এর বাইরে আসা যাবে না। তো এতটা পর্যন্ত সবাই স্নান করছে, তারপরে ওপরের দিকে ফ্রেশ জল যেটা সাবমার্সিবল থেকে এসে এই অংশটাতে যে জল, সেই জলের স্নানটা করে
সকলে কিন্তু প্রণাম সেবা কাটছে ওই যে সবুজ কার্পেটটা বেছানো রয়েছে ওই বরাবর। তো দেখতে পাচ্ছ মানুষের ভিড় এখন বাজে ঘড়িতে 7টা বাজে। এই মুহূর্তে দূর দূরান্ত থেকে যারা এসে রাত্রিবেলায় ছিল তারা কিন্তু প্রথমের দিকে মায়ের কাছে যাচ্ছে পুজো দিতে, তারপরে বেলা বাড়লে কিন্তু আরও ভিড়টা আরও বাড়বে। এই মুহূর্তে আমি ভিডিওটা যখন করছি তখন বাজে সময় 7টা। তো এই মুহূর্তে যে ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মেলাতে রয়েছে বিভিন্ন ব্যবস্থাপনা। তোমরা যখন পুজো দেবে, পুজো দেওয়ার পর আবারও যখন বিভিন্ন জায়গায় যে প্রসাদ লেখনি বা যে পাঁঠা লেখনি বা শাক লেখনি হচ্ছে সেই জায়গাগুলোতে আগে কুপন সংগ্রহ করে নেবে, তাহলে পুজো দেওয়ার সময় যে বিলম্বনা সেটা তোমাদের হবে না। এবং পুজো দেওয়ার পরেও এখানে বিভিন্ন ধরনের নিরামিষ দোকান রয়েছে যেখানে কিন্তু টিফিন করতে পারে। হাজারো বলবো না, লাখো লাখো মানুষ যারা ভক্তিতে মায়ের প্রতি শক্তিতে আসেন আজকের এই দিনটিতে এখানটাতে মায়ের কাছে তাদের যে মনের বাসনা তা জানাতে। এবারে বলে রাখি, অনেকেই আসে তো মন্দিরে মায়ের কাছে তার প্রণাম সেবা করতে বা মায়ের কাছে স্নান করে, পুণ্য যে পুকুর দেখালাম ওই পুণ্য পুকুরে স্নান করে তারপরে মায়ের কাছে প্রণাম সেবা, নিজের যে মনের ভক্তি বা সমস্ত কিছু মায়ের কাছে জানাবে। তো অনেকের প্রশ্ন থাকে যে আমি যে স্নান করব, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে, যে আমি স্নান করছেন মহিলারা, তারপর মায়ের কাছে প্রণাম সেবা করলো, আবার যে পুকুরে আমি যে ব্যবস্থাটা দেখালাম যে ওখানেও ফ্রেশ জল রয়েছে সেখানে স্নান করছে সবাই, তো তারপরে মহিলারা যে চেঞ্জ করবে, তাদের যে বস্ত্র পরিবর্তন করবে সেটারও কিন্তু এখানে ব্যবস্থাপনা রয়েছে, যেটা এই স্থানে হয়ে থাকে। এবং আরও বলে রাখি, সুলভ শৌচাগার এটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। মন্দিরের ঠিক পূর্ব দিকে রয়েছে সুলভ শৌচাগার, মন্দিরের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে রয়েছে মেন অফিস, যেখানে কিন্তু যে বলির যে কুপন সেটা কাটা হয়। এবং পশ্চিম দিকে রয়েছে বড় স্বাস্থ্য ব্যবস্থা, কুপন বিভিন্ন 3টে জায়গাতে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অফিস, 3টেতে কুপন কাটা হচ্ছে। এবং 1 নাম্বার যেটা, সেখানেই কিন্তু সব থেকে বড় বিশাল লম্বা লাইনে এই যে কুপনগুলো দেখালাম এই কুপনগুলো কিন্তু কাটা হচ্ছে। তো কুপন এবছর কেমন দামে রয়েছে সেটা একটু বলে দিই। কুপন রয়েছে, তোমরা যদি মিষ্টান্ন আনো 250, সেটাই 10 টাকা, 500 রয়েছে 30 টাকা এবং 1 কেজি 40 টাকা। তো এই রকমই কিছু না, 250 10, 520 আর 1 কেজি 30, ভুল বললাম, ওটাই 10, 20, 30 এইরকমভাবে রয়েছে। এবং বলির জন্য দিতে হয় কুপন বলি পিছু 100 টাকা করে। তো এই কুপনগুলো কেটে তোমরা সহজে তাড়াতাড়ি তোমাদের যে পুজো সেগুলো কিন্তু দিতে পারো। এরপর আমি চলে এলাম ঠিক মন্দিরের দক্ষিণ দিকে। এই দিকটাতে যে পুরো মন্দিরের ওয়াল সেখানটাতে কিন্তু খুব সুন্দর সাজানো হয়। আর এই লাইন বরাবর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই দক্ষিণ দিকে মায়ের যে মানসিক প্রতিমাগুলো সবাই আনে সেগুলো কিন্তু এখান থেকে এই গেটটা থেকেই গ্রহণ করা হয়। আর উপরের দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো রয়েছে। আর এদিকটাতে বরাবরই কিন্তু মন্দিরের দক্ষিণ দিকটা লাট মন্দির রয়েছে, তার পেছনটাতেই পুরো যে মেলাটা সেটা বসে থাকে। আর খাবারের ব্যবস্থা যেটা বলেছিলাম, তোমরা মেলাতে এলে নিরামিষ পুরো পেয়ে যাবে। এই মেলাটাতে তোমরা পুজো দেওয়ার পর কিন্তু খাবার অ্যাভেলেবেল থাকে। আর যে পুণ্যপুকুর, সেই পুণ্যপুকুর থেকে কিন্তু যে প্রণাম সেবা অনেক মানুষই খেটে থাকে, তার জন্য কিন্তু দেখতে পাবে এখানে সিকিউরিটির ব্যবস্থা। এই যে আমি এখন সিকিউরিটির মধ্যে রয়েছি, এরকম ব্যবস্থা রয়েছে। ওনারা কিছুটা পরিমাণ যে প্রণাম সেবা যারা খাচ্ছেন তাদেরকে ছেড়ে আবার মাঝখানে দাঁড়িয়ে এপার থেকে ওপার মানুষ যারা যাচ্ছেন তাদেরকে ছেড়ে কিন্তু এইরকম সুব্যবস্থার মাধ্যমে যে প্রণাম সেবার ব্যবস্থা আছে সেটা কিন্তু চলছে একের পর এক। আর পূর্ব দিকে যে সুলভ শৌচাগারের কথা বলেছিলাম, ঠিক মন্দিরের যেখানটাতে বলি হয়ে থাকে তারই ঠিক সামনের দিকের অংশটা, ছাউনির ওপারে কিন্তু সুলভ শৌচাগার রয়েছে। আর তারপরে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে কালো তিরপলের মাধ্যমে ঢাকানো রয়েছে, এখানটাতেই কিন্তু শাকবলিটা হয়ে থাকে। আর শাকবলির লাইনটা এই পুজোর এই দিনে কিন্তু জগপুর মাধপুরের এই মধ্যবর্তী স্থলে লোকাল ট্রেনও 2-1টা কিন্তু দাঁড়িয়ে থাকে। আর যে বিশ্রামাগার রয়েছে মানে এই ছাউনির মতো, এখানে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের জল, শরবত, বাতাসা এই সমস্ত কিছু দান করে থাকে। এই যে ছাউনির মতন করা হয়েছে, যারা পুজো দেওয়ার পর এখানটাতে বিশ্রাম নেয়।
আরও বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে মন্দিরে এলে অনেকেই কিন্তু মানত করে থাকে, অনেকে ওনাদের অনেকে করে থাকে কীরকম, যে কারোর সন্তান হারিয়ে গেছে, কারোর কোনো পশু বা প্রাণী হারিয়ে গেছে, কারোর কোনো জিনিস হারিয়ে গেছে, তারও কিন্তু মানত হয়। এবং সেই মানত করার পরে অনেকের কিন্তু সেই মনস্কামনা বা যে ব্যক্তি হারিয়ে গেছে তা কিন্তু ফিরে পেয়েছে। তার জন্য দেখতে হবে গোটা মন্দিরটা পরিবেষ্টন করে যে বটগাছগুলো আছে সেখানে কিন্তু যে হারিয়ে গেছে তার কোনো কাপড় বা তার কোনো অংশ এখানে কিন্তু সবাই বেঁধে দিয়ে যায়, সেটাও কিন্তু রয়েছে। এবং তার সাথে মানতের বিষয়, অনেকে যে বলি প্রথা এখানে হয়ে আসছে যুগ যুগ ধরে, বলি হয়ে থাকে, অনেকে পায়রা দেয়, অনেকে হাঁস দেয়, এগুলোও কিন্তু এখানে হয়ে থাকে। যেমন হাঁসটা পুকুরে ছাড়া হয়, পায়রা ছাড়া হয়, এরা বিভিন্ন ধরনের মানত কিন্তু থেকে থাকে। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যেহেতু কোনো পুজো মেলাতে গেলে কিন্তু সেখানকার প্রসাদ বা মিষ্টান্ন সেটা হচ্ছে একটা ভাইটাল বিষয়, কেননা সেই মিষ্টান্ন প্রসাদ যে কোনো ভগবানের জন্য সবাই নেয়। তো সেখানে যারা মিষ্টি দোকানি তারা কিন্তু তাদের ইচ্ছে মতো দাম বাড়ানো বা কমানো করতে পারে, কিন্তু এই মেলার বিশেষত্ব হচ্ছে যে কোনো দোকানি যে মিষ্টান্ন বিক্রি করবে, যে মিষ্টান্ন এনেছে তার কিন্তু একটা সঠিক মূল্য কেজি দরে তা কিন্তু ঠিক করে দেয় এই মনসা মেলা কমিটি, যাতে কোনো মানুষ না কম দামে না বেশি দামে নিতে পারে। যে দামটা ধার্য করে দেয় সেই দামটা আপনারা তার থেকে কমে বিক্রি করতে পারেন, কিন্তু তার থেকে বেশিতে বিক্রি করা যাবে না। এবছর যেমন দাম ছিল, শুধু বাতাসা নিলে 100 টাকা কেজি, আর মিষ্টান্ন সব মিলিয়ে নিলে হবে 120 টাকা কেজি। তো এইরকম দাম দর বিভিন্ন বছর বিভিন্ন কম বেশি থাকে, এবছরের এইরকম দাম। তো আরও বিভিন্ন বিষয়, যেমন তোমরা যদি হাঁস দেবে, তোমরা ছাগ বলি দেবে, তোমরা যদি পায়রা দেবে, বিভিন্ন মিষ্টান্ন দেবে, মাকে কাপড় দেবে, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু কুপন কাটতে হয় এখানে। তার সুব্যবস্থা রয়েছে, যে বিশাল পরিমাণে ভিড়, এই কুপন সংগ্রহের জন্য কিন্তু বিশাল ভিড় দিতে হয় না, কেননা অনেকগুলো 3টে বড় বড় অফিস ধরে এই কুপনগুলো কাটা হয়, তার জন্য কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রণাম সেবাতে একটু বেশি ভিড় হয়। আর ছাগ বলি তো বললাম, মানে আমি যখন দেখালাম তোমাদেরকে এই বিষয়টা, প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এই ছাগ বলির টাইমটা। তো এতক্ষণ আমি মেলার ভেতরকার অংশটা দেখাচ্ছিলাম, এবার একটু বাইরের অংশটা। এটাই হচ্ছে লছমাপুরের ভেতর থেকে যে রাস্তাটা এসে, মানে মেঠোপথের রাস্তা, যেটা রেলওয়ে ক্রসিং করে একদম সরাসরি আসা যায় মন্দিরে। ধান জমি তো রয়েছে, তার যত দূর পর্যন্ত ধান চাষ হয়েছে তার আগে পর্যন্ত, এটা এত দূর পর্যন্ত কিন্তু রয়েছে ছাগবলি, মানে সকলে কিন্তু এখানে ছাগল পাঠা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি যে অংশ, সেটা হচ্ছে লছমাপুরের ওপরের যে ক্রসিং, সেখানে কিন্তু সমস্ত আরপিএফের যে উচ্চ পদাধিকারী তারা কিন্তু যে আরপিএফ কন্ট্রোলিংয়ে তারা কিন্তু এই মুহূর্তে এসেছে, যেহেতু সকালবেলায় বেশি ক্রাউডটা হয়ে থাকে। ওনারা কিন্তু মোতায়েন রয়েছেন, যেহেতু এখানটাতে ক্রসিং বা যে বার থেকে থাকে সেটা নেই, তার জন্য কিন্তু ওনারা দাঁড়িয়ে হ্যান্ড টু হ্যান্ড ওনারা মাইকিংয়ের মাধ্যমে পারাপার এবং রেল এলে তখন সেটা দাঁড় করাচ্ছেন এবং টাইমলি কিন্তু ছেড়ে পুরো এই যে যাতায়াত পথ সেটা কিন্তু কন্ট্রোলিং করছেন ওনারা। তো এবছর যে ব্যবস্থাপনাটা বলছিলাম, তো খুবই ভালো, কিন্তু সকাল থেকে ওনারা মোতায়েন রয়েছেন এভাবে কিন্তু পারাপার। আর এই যে লাইন, এই লাইন কিন্তু এখন 4 লাইন, মানে হাওড়া আপ অ্যান্ড ডাউন। আমি এখানটাতে কিছুক্ষণ এলেই তোমরা এবং আমিও এটা অনুভব করেছি, প্রায় আধ ঘন্টাও বললেও কম হবে, 20 মিনিট 30 মিনিট ছাড়াই কিন্তু ট্রেন আসছে। আবার এক এক সময় এমনও হয়েছে দুপাশে দুটো ট্রেন, কিন্তু খুব ক্রাউডেড লাইন এটা। আর ওই রাস্তাটা যে দেখতে পাচ্ছ একটু হালকা, ওটা কিন্তু কৃষ্ণনগর থেকে, ওটা একদম পিচ রাস্তা, মন্দির পর্যন্ত কিন্তু ওটা চলে যাচ্ছে, আর এটা লছমাপুরের ভিতর হয়ে। এবারে আসি একটু সতর্কতা বিষয়ে। সতর্কতা কেন বলবো? হ্যাঁ, সতর্কতা তো অবশ্যই, কেননা এত বড় মেলায় আসছি আমরা, মায়ের কাছে এলে কেউ তো খালি করে ফিরে যায় না, কোনো দিনই হয় না এরকম। অনেকেই তাদের মনস্কামনা বাসনা পূরণ হয়েছে, তাই এত মানুষের ভিড়, এত মানুষের ক্রাউডেড। হ্যাঁ, আরও একটা বিষয় তোমাদেরকে যেটা দেখালাম একটু আগে, এই যে মনসা মেলা, এই যে মা, তা কিন্তু সবার। কেননা একজন আমি মুসলিম মহিলাকে দেখলাম, উনিও কিন্তু এখানে এসেছেন মায়ের মন্দিরে। পুজো বলবো না,
মায়ের কাছে কোনো হয়তো তিনি মানত করেছিলেন, কোনো আশা জানিয়েছিলেন যে মা আমার এইরকম অবস্থা, আমার এটা হয়নি বা কোনো কিছু, তিনিও কিন্তু তার সন্তানকে নিয়ে আজকের দিনে এসেছেন এই মন্দিরে। তাই মানে এইটা যখন আমি বলছি আমার গুজবাম্পস আসছে, মানে সত্যি যে মা এতটাই এখানে জাগ্রত যে মা সবার, মায়ের কাছে কোনো ধর্ম, মায়ের কাছে কোনো বিভেদ নেই, সবাই এসে বছরের এই দিনটাই শুধু কিন্তু এখানে পুরোহিত থেকে 3টে দিন পুজো হয়, বাকি কিন্তু বাকি যে 362টি দিন শনি মঙ্গলবার পুরোহিত আগেও ছিল না থাকে এখন জানি না, আমি যখন এসেছি নিজেই পুজো দিয়েছি। তো বাকি দিনগুলোতে তোমরা নিজে গিয়ে মায়ের সামনে, মায়ের যে থান রয়েছে সেখানে পুজো দিতে পারবে। তাই বললাম যে এখানে মা কিন্তু সকলের, সবাই আসেন এখানে পুজো দিতে। তো সতর্কতা বলে রাখি, মেলা তো এত বড়, তো প্রচুর পরিমাণে ক্রাউডেড হয়ে থাকে, তো একসাথে থাকলে ছাড়াছাড়ির বিষয়টা হয়েই যায়। তো আপনারা যারা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসছেন অবশ্যই একটা কাজ করে দেবেন, তাদের বুক পকেটে বা কোথাও নিজেদের মোবাইল নাম্বার এবং নামটা অবশ্যই অবশ্যই লিখে রাখবেন। ছোট বাচ্চা মানে কোলের বাচ্চা তো তাদেরকে আপনি রাখছেন, কিন্তু যারা ছোট হাতে ধরেই আপনি ঘোরাচ্ছেন তাদের অবশ্যই রাখবেন, কেননা এই বিষয়টা প্রত্যেক বছরই হয় প্রচুর পরিমাণে, মানে সে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত মাইকিং অনবরত চলতে থাকে। শুধু মানে ছোট বাচ্চা বলে নয়, বড়োরাও মানে একটু যারা বয়স্ক হয় তারাও কিন্তু এই মেলার ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তো অবশ্যই সঙ্গে করে নিজের মোবাইল নাম্বার এবং নামটা গার্জেনের সঙ্গে করে সেটা নেবেন। তবে কি যখনই অনুসন্ধান অফিসে যাবেন আপনি তাড়াতাড়ি আপনার যে প্রিয়জন হারিয়ে গেছে তাকে খুঁজে পাবেন। আরেকটা সতর্কতা, আপনি এই মেলাতে এলে, এত বড় মেলা, সেখানে কিন্তু অনেকেই আসে খারাপ মনোভাব নিয়ে। আপনি যে সোনার গহনা নিয়ে আসছেন, টাকা বা সমস্ত কিছু, সেগুলো কিন্তু অবশ্যই সাবধানে রাখবেন, কেননা এই মেলাতে যেখানে প্রচুর পরিমাণে ক্রাউডেড হয়ে থাকে, মায়েদের বোনেদের যে গহনা এবং যে টাকা সমস্ত, এই সমস্ত মানে হারিয়ে যাওয়ার বিষয়গুলো হয়েই থাকে। এবং আরেকটা বিষয় মোবাইলটা কিন্তু অবশ্যই সাবধানে রাখবেন। এটা কিন্তু এখানে সব থেকে বেশি হয়ে থাকে, মানে শুধু চুরি বলবো না বা ছিনতাই বলবো না, মানে আপনি ভিড়ের মধ্যে আছেন, কখন আপনার হাত থেকে ফোনটা পড়ে গেল আপনি বুঝতে পারেন না। তো ফোনটা অবশ্যই এমন জায়গায় রাখবেন যাতে এরকম হারিয়ে না যায়, কারণ ফোন ছাড়া আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন। এইগুলো ছিল কয়েকটি সতর্কতার বিষয়। তো এগুলো যদি মেনে আসেন, মায়ের কাছে আসবেন, ভক্তি ভরে আসবেন, মায়ের কাছে বাসনা জানাবেন, আপনার যা মনস্কামনা রয়েছে অবশ্যই মা পূর্ণ করবে। তা আমিও আপনাদের হয়ে, আমার সকল যে সাবস্ক্রাইবার রয়েছে, আমার সকল যে বন্ধু, যা শ্রোতা, যারা আমার ভিউয়ার, যারা দেখছেন ভিডিও, সকলের হয়ে আমি আমার মায়ের কাছে আমি প্রার্থনা জানিয়েছি। তো সকলেই ভালো থাকবেন। এবছরের মেলা কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও, আর হ্যাশট্যাগ দিও, হ্যাশট্যাগ মনসা মেলা 2025 অবশ্যই জানিও। তো মেলাটি কেমন লাগলো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি পরবর্তী যে শর্টসগুলো আসবে সেখানে তোমাদের নামটা আমি উল্লেখ করে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওর যে এই যে মনসা মেলার ঐতিহাসিক কাহিনী তা থাকছে আমার আগের ভিডিওতে, যেগুলো আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। তো এই যে পুরো মেলাটা কেমন লাগলো সেটা জানিও। ভিডিওতে এখনও যদি এসে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই বলো জয় মা মনসা।